শহরের সবচেয়ে বড় গ্যাংস্টারের হাতে মারা পড়ে এক নিষ্পাপ ছেলে। আর ছেলের হত্যার প্রতিশোধ নিতে তার বাবা ওই গ্যাংয়ের একের পর এক লোকদের মারতে শুরু করে। শেষ পর্যন্ত সে কি তার ছেলের হত্যার প্রতিশোধ নিতে পারবে, নাকি সেই গ্যাংস্টারের হাতে মারা পড়বে? আসলে এই সবকিছু শুরু হয় নর্দার্ন ইউরোপের একটা ছোট শহরে, যেখানে কক্সম্যান নামের একটা লোক বরফ পরিষ্কারের কাজ করে। সে এই কাজ করে যাতে লোকজন সহজে রাস্তা দিয়ে চলাচল করতে পারে। তার বাড়ি ছিল বরফে ঢাকা পাহাড়ের উপরে। সেখানে সে তার ওয়াইফ এবং তার ছেলে কেলকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। কক্সম্যান তার কাজের প্রতি এতটাই ডেডিকেটেড ছিল যে তাকে শহরের বেস্ট সিটিজেন অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছিল। কিন্তু এই সৎ এবং সহজ সরল মানুষটি বুঝতেই পারেনি যে তার জীবনে কত বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। তার ছেলে কেল একটা এয়ারপোর্টে গ্রাউন্ড সার্ভিস এমপ্লয়ি হিসেবে কাজ করত। এক রাতে যখন সে নিজের কাজ শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল, তখন হঠাৎ সেখানে এক বন্দুকধারী লোক এসে উপস্থিত হয়। সে কেলকে জোর করে টেনে নিয়ে একটা ভ্যানে তুলে নিয়ে চলে যায়। সেই ভ্যানে কেলের সঙ্গে তার সহকর্মী ড্যারেনও ছিল। ভ্যান দ্রুত সেখান থেকে চলে যায়। কেল কিছু বুঝতেই পারছিল না কেন তাকে অপহরণ করা হয়েছে। এরপর সেই লোকগুলো তাকে জোর করে একটা ড্রাগ ইনজেক্ট করে দেয়। একদিকে যখন লোকগুলো কেলকে ড্রাগ ইনজেক্ট করছিল, তখন সুযোগ বুঝে ড্যারিন গাড়ির দরজা খুলে বাইরে লাফ দেয়। গাড়ি সঙ্গে সঙ্গে থেমে যায়। সেখানে এক সাদা চুলওয়ালা লোক নেমে ড্যারিনের দিকে টানা গুলি চালাতে থাকে, কিন্তু অন্ধকারের কারণে ড্যারিনের গায়ে একটা গুলিও লাগে না, আর ড্যারিন সেখান থেকে পালিয়ে যায়। অপরদিকে ড্রাগসের ওভারডোজের কারণে কেল সেখানেই মারা যায়। পরের দিন সকালে কক্সম্যান জানতে পারে তার ছেলে মারা গেছে। এরপর যখন কক্সম্যান এবং তার ওয়াইফ মর্গে গিয়ে তার ছেলের মৃতদেহ দেখে, তখন তারা এতটাই ভেঙে পড়ে যে তাদের মুখ দিয়ে একটা শব্দও বের হয় না। ঠিক সেই সময় পাশে থাকা পুলিশ চিফ জানায় যে কেলের মৃত্যু হয়েছে ড্রাগ ওভারডোজের কারণে। এই কথা শুনে কক্সম্যান এবং তার ওয়াইফ একেবারে হতবাক হয়ে যায়। কক্সম্যান সঙ্গে সঙ্গেই বুঝতে পারে যে কিছু একটা গড়বড় আছে, কারণ সে জানে যে তার ছেলে কখনোই নেশা করতো না। কিন্তু এই ছেলের মৃত্যু স্বামী স্ত্রীর সম্পর্কেও ফাটল ধরিয়ে দেয়। কক্সম্যানের ওয়াইফ তাকে দোষারোপ করতে থাকে এবং বলে যে সে নাকি কখনোই নিজের ছেলের দিকে ঠিকভাবে খেয়াল রাখেনি। কিন্তু কক্সম্যান পাল্টা কিছুই বলল না। সেই মুহূর্তে সে না কিছু বুঝতে চাইছিল, না কোনো তর্কে জড়াতে চাইছিল। সে শুধু নীরবে সব সহ্য করে যাচ্ছিল। তার হৃদয় যেন বরফে ঢাকা পাহাড়ের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। সে বাড়ি না গিয়ে স্নো পরিষ্কার করার গাড়ির পার্কিংয়ে ফিরে গেল। এখন বাড়িতে থাকলে সে সেই স্মৃতিগুলোর মুখোমুখি হতো যা সে এড়িয়ে চলতে চাইছিল। সেখানে সে নিজের রাইফেল বের করলো এবং বন্দুকের নলটি মুখের ভেতরে ঢুকিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। যখন সে গুলি চালাতে যাবে, ঠিক তখনই হঠাৎ একটা শব্দ সে শুনতে পায়। রক্তে ভেজা, ক্লান্ত আর ভীত একজন আলমারির পেছন থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। কক্সম্যান তাকে দেখা মাত্রই চিনে ফেললো। সে তার ছেলের সঙ্গে কাজ করে, যার নাম ড্যারেন। ড্যারেন বারবার কক্সম্যানের কাছে ক্ষমা চাইতে লাগলো এবং সে বলে তার কারণেই কেল মারা গেছে। আসলে ড্যারেন এক গ্যাংস্টারের কাছ থেকে একটি বড় ব্যাগ ভর্তি ড্রাগস চুরি করেছিল, কিন্তু সন্ত্রাসীরা জানতো না কে তাদের মধ্যে ড্রাগসটি চুরি করেছে। তাই সন্ত্রাসীরা ড্যারেন ও কেল দুজনকে তুলে নেয়, কিন্তু ড্যারেন কৌশলে তাদেরকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেল তাদের হাতে নির্মমভাবে মারা যায়। এই কথা শুনে কক্সম্যান রাগে তার কলার চেপে ধরে এবং জানতে চায় তার ছেলের আসল খুনি কে। তখন ড্যারেন তাকে স্পিডোর নাম ও ঠিকানা বলে দেয়। এই নাম শোনা মাত্রই কক্সম্যানের ভেতরে প্রতিশোধের আগুন আরো জ্বলে ওঠে। এক মুহূর্তও দেরি না করে সে নিজের গাড়ি বের করে রওনা হয়ে যায়। কিছুক্ষণ পরে সে একটা বারে পৌঁছায়। সেখানে এক সিকিউরিটি গার্ডের সাহায্যে সে অবশেষে স্পিডোকে খুঁজে বের করে। স্পিডোকে বাইরে বের হতে দেখে কক্সম্যান তার পিছু নেয় এবং তার সঙ্গে লিফটে ঢুকে পড়ে। সেখানে কক্সম্যান তাকে একের পর এক প্রশ্ন করতে থাকে, কিন্তু স্পিডো সব প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে। সে ভাবছিল এই বৃদ্ধ মানুষটিকে সে সহজেই ভয় দেখাতে পারবে, তাই সে নিজের পিস্তল বের করে। কিন্তু সে বুঝতেই পারেনি নিজের সন্তানকে হারানো এক বাবার রাগ কতটা ভয়ঙ্কর হতে পারে। কক্সম্যান সঙ্গে সঙ্গে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। সে একের পর এক স্পিডোর মুখে ঘুষি মারতে থাকে। এতে তার মুখের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। সে স্পিডোর ফোন ঘেটে তার বস সম্পর্কে জানতে পারে। তার বস একটা ওয়েডিং ড্রেসের দোকান চালাতো। কক্সম্যান এরপরে স্পিডোর গলা চেপে ধরে তাকে মেরে ফেলে। এরপর কক্সম্যান স্পিডোকে টেনে হিস্ট্রে নিজের গাড়ির পর্যন্ত নিয়ে যায়। তারপরে সে লাশটাকে পাহাড়ের একটা ঝর্ণায় ফেলে দেয়। বাড়ি ফিরে সে দেখলো তার ওয়াইফ চুপচাপ বসে আছে। কক্সম্যান তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তাকে পুরোপুরি ইগনোর করে। কেলের মৃত্যুর পর তাদের সম্পর্ক প্রায় শেষ হয়ে গিয়েছিল। এরপর কক্সম্যান পার্কিং এ চলে যায়। সেখানে সে তার রাইফেলের সামনের অংশ কেটে ফেলে, যাতে সেটাকে সে ছোট হ্যান্ডগান বানিয়ে নিজের কাছে সবসময় রাখতে পারে। তারপর সে পৌঁছায় স্পিডোর বসের কাছে। কক্সম্যান যখন ভেতরে ঢোকে, তখনই দোকানের মালিক বুঝতে পারে যে এই মানুষটির উদ্দেশ্য ভালো নয়, কারণ এই বুড়ো লোকটি বারবার নিজের কোটের ভেতরে কিছু লুকানোর চেষ্টা করছিল। দোকানের মালিক কক্সম্যানকে একটু অপেক্ষা করতে বলে। কক্সম্যান যখন অপেক্ষা করছিল, তখন সেই দোকানদার একটা মহিলাকে একটা ড্রেস দেয়। মহিলাটি চলে যেতেই কক্সম্যান আর সময় নষ্ট করলো না। সে নিজের বন্দুকটি দিয়ে মালিকের মুখে এত জোরে আঘাত করে যে তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। মালিক বুঝে গেল তার সময় ঘনিয়ে এসেছে, তাই মৃত্যু ভয়ে সে সব ড্রাগ স্মাগলারদের নাম বলে দেয় যারা ড্রাগস সাপ্লাই করত। তারা সবাই একটা বড় ড্রাগ সিন্ডিকেটের সঙ্গে জড়িত ছিল। সব বলে দেওয়ার পর লোকটি কাঁদতে কাঁদতে কক্সম্যানের কাছে নিজের জীবন ভিক্ষা চায়, কিন্তু কক্সম্যান তাকে গুলি করে মেরে ফেলে, কারণ সেও তাদের সঙ্গে জড়িত ছিল যারা তার ছেলেকে মেরেছে। আর এখন কক্সম্যান কারো প্রতি দয়া দেখানোর অবস্থায় নেই। এরপর সে আগের মতোই তার লাশটা নিয়ে ফেলে দেয় সেই ঝর্ণায় যেখানে সে স্পিডোকে ফেলেছিল। এরপর কক্সম্যান সরাসরি এয়ারপোর্টে পৌঁছায়। সেখানে সে এক ড্রাগ স্মাগলারের জন্য অপেক্ষা করতে লাগলো। লোকটাকে দেখা মাত্রই কক্সম্যান নিজের বরফ পরিষ্কার করার গাড়ি দিয়ে তাকে ফলো করতে শুরু করে। কিছুক্ষণ পরে কক্সম্যান নিজের গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে সেই ড্রাগ ডিলারের গাড়ির সামনে হাজির হয়। সে গাড়ি থেকে নেমে সেই স্মাগলারের গাড়ির
কাছে গিয়ে শান্ত গলায় বলে তার গাড়িটাকে একটু পেছনে নিতে, কিন্তু ডিলার রাজি হলো না, কারণ সে জানতো রাস্তা যথেষ্ট চওড়া, দুটো গাড়ি সহজে পাশাপাশি চলে যেতে পারে। তবুও যখন কক্সম্যান তার কথা শুনলো না, তখন ডিলার বুঝে গেল কক্সম্যান ইচ্ছা করেই এমন করছে। আসলে ডিলার চেয়েছিল বিষয়টি শান্তভাবে মিটিয়ে ফেলতে, কারণ তার গাড়িতে ড্রাগস ছিল যা খুব তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে। কিন্তু কক্সম্যানের উদ্দেশ্য ছিল একেবারে আলাদা। হঠাৎ করেই সে ডিলারকে মারতে শুরু করলো, এতটাই মারলো যে তার নাক দিয়ে রক্ত বেরোতে লাগলো। কক্সম্যান নিজেও ক্লান্ত হয়ে হাঁপাচ্ছিল, কিন্তু প্রতিশোধের আগুন তাকে থামতে দিচ্ছিল না। সে একের পর এক ঘুষি মারতে লাগলো। সে জানতে চাইছিল এই পুরো খেলাটার পেছনে আসলে মাস্টারমাইন্ড কে, কিন্তু ডিলার তথ্য দেওয়ার বদলে হাসতে থাকে। সে ভাবছিল কক্সম্যান তাকে মেরে ফেলবে না, কিন্তু সে জানতো না কক্সম্যান তাকে মারার আগে একবারও ভাববে না। ঠিক সেই মুহূর্তে কক্সম্যান তাকে শুট করে সেখানেই শেষ করে দেয়। এরপরে গাড়ি তল্লাশি করে কক্সম্যান অনেক ড্রাগস পেল, সেগুলো সব ছিঁড়ে বরফের উপর ছড়িয়ে দেয়। এরপরে সে বাড়িতে ফিরে আসে, কিন্তু আজ তার ওয়াইফ বাড়িতে ছিল না। আসলে সে তাকে ছেড়ে চলে গিয়েছে। যাওয়ার আগে কক্সম্যানের জন্য সে একটা চিঠি রেখে গিয়েছিল, কিন্তু চিঠি খুলে কক্সম্যান দেখলো ওটা একদম খালি কাগজ। তাদের সম্পর্ক এতটাই ভেঙে গেছে যে শেষ মুহূর্তে চলে যাওয়ার সময়ও তার ওয়াইফের কাছে কক্সম্যানকে বলার মতো একটা কথাও ছিল না। এটা বুঝতে পেরে কক্সম্যান ভেতর থেকে একদম ভেঙে পড়ে। তবুও সে নিজেকে কোনোভাবে সামলে নিল, কারণ এখন যদি সে দুর্বল হয়ে পড়ে তবে নিজের ছেলের খুনের প্রতিশোধ সে নিতে পারবে না। এরপর ডিলারের বসের সম্পর্কে জানার জন্য কক্সম্যান গাড়ি চালিয়ে চলে যায় একটা বিলাসবহুল বাড়িতে। সেখানে তার ভাই ব্রক থাকতো। ব্রক একসময় ভয়ঙ্কর গ্যাংস্টার ছিল, তাই কক্সম্যান তার কাছেই জানতে এসেছে তার ছেলের হত্যার পেছনে আসলে কার হাত আছে। বিষয়টা জানার জন্য ব্রক ফোন নিয়ে অন্য একটা ঘরে চলে গেল। সেই সময় কক্সম্যান লিভিং রুমে বসে থাকা একটা মহিলার দিকে তাকিয়েছিল। সে নিচের নখ কাটছিল, সম্ভবত সে ব্রকের সঙ্গে রিলেশনে ছিল, কিন্তু তার আচরণ ছিল বেশ অদ্ভুত। কিছুক্ষণ পরে ব্রক ফিরে এসে জানালো যে কেইলের হত্যার পেছনে দায়ী ভাইকিং নামের একটা ড্রাগ মাফিয়া। এই ভাইকিংই শহরের সবচেয়ে বড় ড্রাগ সিন্ডিকেট কন্ট্রোল করে। এটা জানার পরও কক্সম্যান যে কোনো মূল্যে প্রতিশোধ নিতে চাইল, কিন্তু ব্রক তাকে বাধা দিল। সে বলল ভাইকিং এর কাছে ভয়ঙ্কর গুন্ডা আছে, কক্সম্যানের মতো একটা সাধারণ লোক তার কাছেও যেতে পারবে না। তাই ব্রক পরামর্শ দিল এই কাজের জন্য সে যেন একটা হিটম্যানকে হায়ার করে। অন্যদিকে ভাইকিংও তখন রেগেছিল, তার 3 জন লোক আর 1 কেজি ড্রাগস নিখোঁজ। সবচেয়ে বড় সমস্যা সে এখনো জানে না যে এই কাজটি কে করেছে। ভাইকিং সবকিছু গভীরভাবে বিশ্লেষণ করত। তার মনে হলো যে ব্যক্তি তার 3 জন লোককে মারতে পারে সে কোনো সাধারণ মানুষ নয়। তাই তার মাথায় এলো নেটিভ আমেরিকান গ্যাংয়ের কথা, যারা সবসময় ড্রাগ ব্যবসায় তাদের প্রতিদ্বন্দ্বী ছিল। ভাইকিং ভেবে নিল যে এই 3টি খুনি তারাই করেছে, তাই সঙ্গে সঙ্গে তার 2 গুন্ডাকে পাঠালো শত্রুদেরকে শেষ করে দিতে এবং ড্রাগস ফিরিয়ে আনতে। ভাইকিং এর লোকেরা এয়ারপোর্ট পার্কিং এ ওত পেতে বসে রইল। এক নেটিভ আমেরিকান লোক ফ্লাইট থেকে নেমে নিজের গাড়িতে উঠতে তারা তাকে ফলো করলো এবং তাকে ধরে সরাসরি ভাইকিং এর সামনে নিয়ে যাওয়া হলো। সেখানে কোনো জেরা বা কথা ছাড়াই ভাইকিং নিজের বন্দুক বের করে তাকে গুলি করে দিল। এরপর তার লাশটা গ্রামের কাছে একটা বোটের সঙ্গে বেঁধে ফেলে রাখা হলো। কিন্তু ভাইকিং জানতো না এই কাজের মাধ্যমে সে নেটিভ আমেরিকানদের ভয়ঙ্করভাবে রাগিয়ে দিয়েছে, কারণ যাকে সে মেরেছে সে কোনো সাধারণ গুন্ডা নয়, বরং সে গ্যাংয়ের লিডারের ছেলে। এদিকে কক্সম্যান টেরি পায়নি যে সে অজান্তেই 2টি বড় গ্যাংয়ের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। যাই হোক, ভাইয়ের সাহায্যে কক্সম্যান শহরের এক ভাড়াটে কিলারকে খুঁজে পেল। তারা একটা মলে দেখা করলো, যেখানে কক্সম্যান সেই কিলারের সঙ্গে $90,000 চুক্তি করলো। সে অর্ধেক টাকা অ্যাডভান্স দিল, কিন্তু হঠাৎ কিলার নিজের পিস্তল বের করে এবং কক্সম্যানের দিকে ধরে তাকে সব টাকা তার হাতে তুলে দিতে বলে। আর কোনো উপায় না দেখে কক্সম্যান তার হাতে সব টাকা দিয়ে দেয়, আর কিলার কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে সরাসরি ভাইকিং এর বাড়িতে গিয়ে জানায় যে কেউ তাকে $90,000 দিয়েছে ভাইকিংকে মারার জন্য এবং তাকে কোনো নেটিভ আমেরিকান গ্যাং পাঠায়নি। কথা শুনে ভাইকিং হতবাক হয়ে গেল। কিলার আরও বলল যে যদি ভাইকিং তাকে আরও $90,000 দেয় তাহলে সে সেই ব্যক্তির নাম বলে দেবে যে এই সুপারি দিয়েছে। এটা শুনে ভাইকিং জোরে হেসে উঠল, কারণ কিলার দুদিক থেকেই টাকা কামাচ্ছিল। এটা ছিল প্রথমবার যখন কেউ তার সামনে এসে এমন সাহস দেখিয়েছিল। তবে মাফিয়া হয় ভাইকিং এর কাছে এই সামান্য টাকা কোনো টাকাই ছিল না, তাই সে নিজের লোকদেরকে টাকা দেওয়ার নির্দেশ দেয়। টাকা পেতেই কিলার কক্সম্যানের নাম বলে দেয়। নাম শুনে ভাইকিং এর মনে সঙ্গে সঙ্গে ভেসে উঠল সেই মোটা ব্রক আর কক্সম্যানের কথা, যারা একসময় আন্ডারগ্রাউন্ডে অ্যাক্টিভ ছিল। যদিও তাদের সঙ্গে তার কখনো সরাসরি শত্রুতা বা কোনো সম্পর্ক ছিল না, তবুও সে বুঝতে পারছিল না ব্রক কেন তাকে মারতে চাইবে। যাই হোক, কিলার যখন টাকাটি নিয়ে চলে যেতে যাচ্ছিল তখন ভাইকিং হঠাৎ তাকে বসতে বলল। এতে কিলারের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝে গেল এবার তার মৃত্যু নিশ্চিত। কথা শেষ করে ভাইকিং ঘরের পর্দা টেনে দিল এবং কিলারকে সেখানে মেরে ফেলল। এদিকে কক্সম্যান নিজের বাড়িতে বসে অস্থিরভাবে ভাইকিং এর মৃত্যুর অপেক্ষা করছিল। সে বারবার ইন্টারনেটে ভাইকিং এর মৃত্যুর খবর খুঁজছিল, কিন্তু ভাইকিং তখনও জীবিত। সে স্বাভাবিকভাবে নিজের জীবন উপভোগ করছিল। কক্সম্যান জানতো না যে শুধু তার টাকাই ডুবে যায়নি, সে অজান্তে নিজের ভাইয়ের জীবনকেও বিপদের মুখে ঠেলে দিয়েছে। ওদিকে নিজের বাড়িতে বসে থাকা ব্রক যখন দরজার সামনে
সামনে একটা গাড়ি থামতে দেখলো, তখনই সে বুঝে গেল ভাইকিং নিজেই এসেছে। সে বুঝে গেল তার সময় ফুরিয়ে গেছে। শেষবারের মতো সে জানালার পাশে দাঁড়ানো তার নিজের গার্লফ্রেন্ডের দিকে তাকালো। তারপর কোনো ভয় ছাড়াই ভাইকিং এর গাড়ির কাছে গিয়ে বসলো। সেই সময় ব্রক নিজের ছোট ভাই কক্সম্যানকে বাঁচাতে 3 জন গুন্ডার হত্যার সমস্ত দায় নিজের কাঁধে নিয়ে নিল। সে বলল পুরনো শত্রুতার কারণে সে তাদেরকে মেরেছে। এরপর ভাইকিং ব্রককে মেরে ফেললো। কয়েকদিন পরে কক্সম্যান আর সেই মহিলা ব্রকের কবরের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ সেই মহিলা কবরের উপর থুতু ফেললো এবং গালি দিতে দিতে নিজের সুটকেস নিয়ে সেখান থেকে চলে গেল। এর মানে পরিষ্কার সে শুধু টাকার জন্যই ব্রকের সঙ্গে ছিল। এতে কক্সম্যান নিজের ভাইয়ের জন্য ভীষণ কষ্ট পেল। এখন সে বুঝে গেছে এই প্রতিশোধের কাজ তাকে একাই শেষ করতে হবে। তাই সে গোপনে ভাইকিং এর বাড়ির বাইরে গিয়ে দূর থেকে নজরদারি শুরু করলো। তখনই সে জানতে পারলো ভাইকিং এর একটা ছেলে আছে। সে প্রাইমারি স্কুলে পড়ে। সঙ্গে সঙ্গে কক্সম্যান ঠিক করলো এই ছেলেই হবে তার উদ্দেশ্য পূরণের হাতিয়ার। অন্যদিকে ভাইকিং বুঝে গেছে যে একজন নেটিভ আমেরিকান গ্যাংয়ের সদস্যকে হত্যা করে সে ভয়ঙ্কর যুদ্ধের সূচনা করে ফেলেছে। এই যুদ্ধ ঠেকাতে ভাইকিং নিজের এক পুরনো ও বিশ্বস্ত গুন্ডাকে নির্মমভাবে গুলি করে মেরে ফেললো। তারপর তার লোকদেরকে বলল এই লাশটাকে ক্ষমার উপহার হিসেবে নেটিভ আমেরিকান গ্যাংদের কাছে পাঠিয়ে দিতে। লোকরা তার কথা মানলো, কিন্তু ভাইকিং এর পাশে দাঁড়ানো তার বডিগার্ড ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পাচ্ছিল, কারণ যাকে ভাইকিং এখনই মেরে ফেলেছে সে ছিল তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। কিছুক্ষণ পরে ভাইকিং এর এক গুন্ডা বড় একটা গিফট বক্স নিয়ে নেটিভ আমেরিকানদের এলাকায় পৌঁছালো। সে বক্স খুলে নিহত গুন্ডার কাটা মাথা বের করে গ্যাংয়ের লিডারের সামনে রাখে। সে ভাইকিং এর মেসেজ শোনালো আসল দোষীকে মেরে ফেলা হয়েছে। এখন সে দুই পক্ষের মধ্যে শান্তি চায়। এই কথা শুনে গ্যাং লিডার তাকে কাছে ডাকলো, যেন কানে কানে সে কিছু বলবে। এরপরে সে ঠান্ডা গলায় বলল আমার ছেলের মৃত্যুর বদলে ভাইকিং এর ছেলের মৃত্যু চাই। পরের মুহূর্তে সে গুলি চালিয়ে ভাইকিং এর ওই লোকটাকে মেরে ফেললো। অন্যদিকে কক্সম্যান অবশেষে ভাইকিং এর ছেলের স্কুলে পৌঁছে গেল। স্কুল ছুটি হওয়ার পরে সেই ছেলেটিকে খুঁজে বের করে এবং এমন ভান করলো যেন সে তার বাবারই একজন লোক যে তাকে নিতে এসেছে। ছেলেটি দেখলো স্যুট পরা এই বৃদ্ধ মানুষটি খারাপ মনে হচ্ছে না, তাই সে কোনো ভয় ছাড়াই কক্সম্যানের গাড়িতে উঠে বসলো। কক্সম্যান তাকে নিজের বাড়িতে নিয়ে এলো। এখন পর্যন্ত ভাইকিং এর ছেলে বুঝে গেছে যে এই লোকটি তার বাবার লোক নয়। তবুও সে একদমই ভয় পেল না, বরং সে বেশ কৌতূহলী ছিল, কারণ কক্সম্যান তাকে না ভয় দেখিয়েছে না কোনো কষ্ট দিয়েছে। রাতে ঘুমানোর সময় কক্সম্যান তাকে নিজের মৃত ছেলেটির ঘরটি দিল। সে বেরিয়ে যেতে যাচ্ছিল, তখন ভাইকিং এর ছেলে জিদ ধরলো যে সে একটা গল্প শুনতে চায়। কক্সম্যানের কাছে কোনো গল্প ছিল না, তাই সে বাধ্য হয়ে বরফ পরিষ্কার করার গাড়ির ইনস্ট্রাকশন ম্যানুয়াল পড়ে শোনাতে লাগলো। অদ্ভুত ব্যাপার হলো ছেলেটি মনোযোগ দিয়ে সেই টেকনিক্যাল তথ্য শুনছিল। কক্সম্যান অনেকক্ষণ ধরে তাকে সেই ম্যানুয়ালটি পড়ে শোনালো। এদিকে ভাইকিং নিজের ছেলেকে খুঁজে বের করতে আকাশ পাতাল এক করে ফেলেছিল। সে স্কুলের সিকিউরিটি গার্ডের কাছে পৌঁছালো। গার্ডস তাকে জানালো যে কক্সম্যানই তার ছেলেকে নিয়ে গেছে। এই কথা শুনে ভাইকিং বুঝতে পারলো যে আসল লোকটি এখনো মারা যায়নি। সিকিউরিটি গার্ড খবর দেওয়ার বদলে $10,000 দাবি করলো, কিন্তু ভাইকিং তার কথা না শুনে এক মুহূর্তও দেরি না করে নিজের লোকজন নিয়ে কক্সম্যানের বাড়ির সামনে পৌঁছে গেল। বাড়ির ভেতরে ঢুকে সে দেখলো যে চারিদিকে নীরবতা। ভাইকিং এর ছেলের ব্যাগ সেখানে পড়ে আছে, কিন্তু কক্সম্যান ছেলেটিকে নিয়ে ইতিমধ্যেই সরে পড়েছে। তখন ভাইকিং এর রাইট হ্যান্ড ড্রয়ারের ভেতরে একটা পুরনো ছবি খুঁজে পেল, যার ভেতরে পার্কিং লটের ঠিকানা লেখা ছিল, অর্থাৎ কক্সম্যান নিশ্চিতভাবে সেখানেই আছে। ভাইকিং দেরি না করে পার্কিং লটের দিকে রওনা দিল, কিন্তু সে বুঝতেই পারেনি যে তার পেছনে তার রাইট হ্যান্ডই তার বিরুদ্ধে চাল চেলেছে। সে গোপনে নেটিভ আমেরিকানদের ফোন করে ভাইকিং এর লোকেশন সম্পর্কে জানিয়ে দিয়েছিল, কারণ সে যে কোনো মূল্যে নিজের বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছিল। ওদিকে পাহাড়ের চূড়ায় কক্সম্যান অস্থিরভাবে ভাইকিং এর অপেক্ষা করছিল। স্নাইপার রাইফেলের স্কোপ দিয়ে সে শত্রুর কনভয় আসতে দেখলো এবং বুঝলো যে একটা ভয়ঙ্কর যুদ্ধ হতে চলেছে। সে দ্রুত ছেলেটিকে দ্বিতীয় তলায় একটা স্টিলের আলমারির ভেতরে লুকিয়ে রাখলো আর নিজে গাড়ির নিচে বানানো টানেলে লুকিয়ে শত্রুর অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে ভাইকিং এর কনভয় পার্কিং গেটে এসে পৌঁছালো। গাড়ির নিচে লুকিয়ে থাকা কক্সম্যান নিজের বন্দুক তাক করলো সেই শত্রুর দিকে যে তার ছেলেকে হত্যা করেছে, কিন্তু ঠিক টিগার চাপার আগ মুহূর্তে একটা বন্দুক তার কপালে ঠেকলো। তখনই আমরা বুঝতে পারি যে ভাইকিং এর লোকেরা আগেই তার উপস্থিতির খবর পেয়ে গিয়েছিল। তারা কক্সম্যানকে ধরে সরাসরি ভাইকিং এর সামনে নিয়ে এলো। ভাইকিং যখন নিজের ছেলের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করছিল, তখন সে বুঝতেই পারেনি যে তার পেছনে বরফ ঢাকা রাস্তায় আরেকটা মৃত্যুর গাড়ি ধীরে ধীরে এগিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই দুটো বড় গ্যাংয়ের মধ্যে ভয়ঙ্কর শুটআউট শুরু হয়ে যায়। পরিস্থিতি খারাপ দেখে কক্সম্যান নিজের প্রাণ বাঁচাতে দ্রুত একটা গাড়ির পেছনে লুকালো। পার্কিং লটের সামনে শুরু হওয়া এই লড়াই ছিল অত্যন্ত রক্তক্ষয়ী। নেটিভ আমেরিকান গ্যাংয়ের লিডার নিজের গাড়ির ভেতরে বসে সবকিছু পর্যবেক্ষণ করছিল। যখন সে দেখলো দুই পক্ষের প্রায় সব গুন্ডাই মারা গেছে, তখন সে দরজা খুলে বাইরে নামলো। সে ভাইকিং এর দেখে একের পর এক গুলি চালাতে শুরু করলো, কারণ সে চেয়েছিল ওই দানবকে নিজের হাতেই শেষ করতে। তখন ভাইকিং নিজের গাড়িতে উঠে সেখান থেকে পালানোর চেষ্টা করতে লাগলো। এদিকে সুযোগ বুঝে কক্সম্যান দৌড়ে ওয়্যার হাউসের দিকে চলে গেল। সেখানে সে নিজের গাড়ি বের করে সরাসরি ভাইকিং এর রাস্তা আটকে দিল। এরপর সে একটা গাছ কাটার ট্র্যাক্টরের উপরে উঠে বিশাল একটা গাছ ভাইকিং এর গাড়ির উপরে ফেলে দিল, কিন্তু ভাগ্যক্রমে ভাইকিং তখনও বেঁচে ছিল। ঠিক সেই সময় একটা গুলি তার বুক ভেদ করে বেরিয়ে গেল, যা নেটিভ আমেরিকান গ্যাংয়ের লিডার ছুড়েছিল। ভাইকিং এর মৃত দেখে কক্সম্যান স্নো পরিষ্কার করা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো, কিন্তু হঠাৎই নেটিভ আমেরিকান গ্যাংয়ের লিডার তার গাড়িতে উঠে এলো। সে নিজের গান নিচে রেখে দিল আর দুজন নিঃশব্দে সেই বরফ ঢাকা পথ ধরে সামনের দিকে এগিয়ে চলল। নিজের ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার পরে কক্সম্যানের জীবনের সেই বরফ শীতল যুদ্ধ শেষ হয়ে গেছে। শেষে শত্রুর সমাপ্তি ঘটিয়ে সে নেটিভ আমেরিকান লিডারের সাথে একটা অজানা গন্তব্যের দিকে রওনা দিল। হয়তো সে খনিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, কিন্তু নিজের ছেলেকে হারানোর শূন্যতা তার হৃদয়ে চিরদিনের জন্য বাসা বেঁধে রইল।
আর এভাবেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।